আজকাল রাজনীতিতে গড়ের কথা শোনা যায়, এর গড় ওর গড়। আজ আমি যার সাক্ষাৎকারে, তার সময় রাজনীতিতে গড় হতো না, ঘর হতো, ঘর। আর তাই জন্যই বোধহয় রাজনীতিটা তখন ঘরের মতোই ছিল, ফ্যামিলির মতো। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি উত্তর কলকাতায় বাম সমর্থিত কংগ্রেস ক্যান্ডিডেট তাপস রায়। তিনি লড়বেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, এককালীন তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, একাধিকবারের জন্য এমএলএ এমপি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। নমস্কার স্যার। নমস্কার। এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। প্রদীপদা, রাজনীতির হাল হকিকত তো অনেকটাই বদলে গেছে। আপনি যে সময় শুরু করেছিলেন আর এখন রাজনীতিতে যা হচ্ছে, নীতি আছে? না না, এখন নীতির বদলে না নীতিটাই হচ্ছে এখন নীতি। না নীতি, না নীতি। আপনি যাদের সাথে লড়বেন আপনার অত্যন্ত পরিচিত। খুবই পরিচিত। 1 বছর নয়, 2 বছর নয়, বোধহয় 2 যুগ 3 যুগ ধরে তারা অনেকেই একসময় আপনার ঘর করেছিলেন। নিশ্চয়ই ঘর করেছে, একসঙ্গে মিটিং করেছি, মিছিল করেছি, বহু সমাবেশে গেছি, বহু বহু অসংখ্য ঘটনার সাক্ষী, অসংখ্য ঘটনার সাক্ষী। এখন মুশকিল হচ্ছে এই রাজনীতির মধ্যে একটা অদ্ভুত রকমের বিবর্তন এসে গেছে। বিবর্তনটা হচ্ছে এই, আগে রাজনীতিটার ভেতরে ব্যক্তি এবং আদর্শ দুয়ের একটা সম্মিলিত জিনিস আমরা খুঁজে পেতাম, কিন্তু এখন রাজনীতির ভিতরে ব্যক্তির ব্যাপারটা, ব্যক্তির চাহিদা, ব্যক্তির উন্নতির সিঁড়ি, ব্যক্তি কিভাবে আরও বেশি করে একটা প্রফেশনাল লাইনের মধ্যে ঢুকব। এমপি এমএলএটা জনসেবার পরিবর্তে এখন প্রফেশনাল লাইনের মধ্যে ঢুকে যাচ্ছে। রাজনীতি কর্পোরেট হয়ে গেছে। রাজনীতির ভেতরে একটা কর্পোরেটে হাওয়া ঢুকছে। গরম হাওয়া যেমন ঢোকে না, সেরকম গরম হাওয়া, কর্পোরেট হাওয়া রাজনীতির ভিতরে তীব্রভাবে ঢুকছে। অনেকে তো এটা বলছেন, কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। অনেকে তো বলছেন এই হাওয়া ঢুকিয়েছে খোদ কংগ্রেস। দেখুন না, হাওয়া একেবারে ভুল ধারণা। কংগ্রেসের ঘরানাটাই সম্পূর্ণ আলাদা। কংগ্রেসের ঘরানার মধ্যে এই ডিজিটাল পোর্শন বলুন, কংগ্রেসের ঘরানার মধ্যে এই ধরনের কর্পোরেট চিন্তাধারা, কংগ্রেসের মধ্যে এই ধরনের ব্যক্তি আক্রমণ, এইগুলো কংগ্রেসের মধ্যে বিশেষ ছিল না। আদর্শ রয়েছে রাজনীতিতে। আর রাজনীতির আদর্শ অনেক পরিমাণে ম্রিয়মাণ হয়ে গেছে, একটা বিবর্ণ পাতা হয়ে গেছে। আচ্ছা, এর জন্য দায়ী কে? বর্ষিয়ার নেতারা নাকি নবীন প্রজন্ম? না, নবীন প্রজন্মকেও দোষ দেব না, বর্ষিয়ার নেতাদেরও দোষ দেব না। এটা আমার নিজের ধারণা, প্রযুক্তিগত চিন্তার দ্রুত পরিবর্তন, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমূল পরিবর্তন, এইগুলো কিন্তু এর সঙ্গে মিশ্রিত হয়ে গেছে। এবং মানুষের মনোভূমিতে, অর্থাৎ মানুষের মনের ভেতরে দ্রুত কিছু চাই, এই মুহূর্তেই চাই। আমরা আর দেরি করতে কিছুতেই পারবো না। এই যে একটা অদ্ভুত রকমের প্রবণতা কুরে কুরে খেয়ে আমাদের মনকে আচ্ছন্ন করে দিয়েছে, এর থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। এখন আমাদের কাছে অসংখ্য প্রযুক্তি আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। তারা তো এমনভাবে জিনিসটাকে আঁকড়ে ধরে ফেলেছে, খুবই ভালো জিনিস। আই এম ফেভার অফ সোশ্যাল মিডিয়া, কারণ অনেকে খবরের কাগজ পড়েন না, দেখতে চান না। সোশ্যাল মিডিয়া তাদের কাছে অনেক আকর্ষণীয়। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই কিন্তু নরেন্দ্র মোদীর 2014 ইলেকশন জেতা। তখন সোশ্যাল মিডিয়ার আকর্ষণটা মানুষের কাছে এত প্রবল ছিল না। কিন্তু সেই সময় প্রশান্ত কিশোর একটি বক্তব্য রেখেছিলেন। এত প্রবল ছিল না। প্রশান্ত কিশোররা মনে করেছিলেন যে সংবাদপত্রের বাইরেও যদি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমি ঢুকতে পারি, তাহলে সাধারণ মানুষের, বিশেষ করে সমাজের একেবারে ভেতরে ঢুকে যেতে পারবো। সুতরাং সমাজের ভেতরে ঢোকার এই প্রবণতাটা তিনি তৈরি করে দিতে পেরেছিলেন সাকসেসফুলি, এবং সেটা মোদীকে যথেষ্ট পরিমাণে ডিভিডেন্ড দিয়েছে। ব্যাপারে কোনো, যদি আমরা 2014 ইলেকশন দেখি, মানুষ কংগ্রেসকে জাস্ট গ্রহণই করলো না। হ্যাঁ, ঠিক কথা। লোকেদের মনে হয়েছিল যে তৃণমূলের বিরুদ্ধে যদি আমাকে যেতে হয়, তাহলে বিজেপির ভিন্ন অন্য কোনো কেউ নেই, বিকল্প আমাদের কাছে নেই।
অস্বীকার করে লাভ নেই। 2014-তে আমরা বলুন এবং লেফট বামেরা। পার্টিস বলুন, আমরা অনেক বেশি দুর্বল ছিলাম। লোকের মধ্যে এই ধারণাটা তৈরি হয়ে গিয়েছিল, ভোটটা যদি দিই তাহলে লাভ কিছু নেই, বিজেপিকে আমরা যদি সাপোর্ট না করি, ভোটটা না দিই, তৃণমূলকে আমরা জব্দ করতে পারবো না। আপনি এখন মনে করেন কংগ্রেস আবার বাংলায় গ্রাউন্ড রিভাইভ করতে পারবে? আপনার কি বিষয়? কংগ্রেস দলটা তো এই টবের মধ্যে সাজানো গোলাপ ফুল গাছ ফুলের নয়। গাছ নয়, গাঁদা ফুলেরও গাছ নয়। কংগ্রেসটা হচ্ছে একটা অশ্বত্থ গাছ কিংবা একটা বিশাল বট গাছ। অনেকেই বলছে অপ্রাসঙ্গিক, অশ্বত্থ গাছ এক হ্যাঁ। কোণায় দাঁড়িয়ে রয়েছে। অসুস্থ গাছকে যিনি অপ্রাসঙ্গিক বলবেন, তার থেকে বড় অপ্রাসঙ্গিক ব্যক্তি কেউ আছেন বলে আমার মনে হয়। ইউপিএ 1, ইউপিএ 2, আমরা তো রাম বিরোধ মন্দির না করিনি। বানানোটা কি না, problematic ছিল? তখন তো কোর্টের আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারে, সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে টেনে নিয়ে গেছেন, ঠিক মতোই গেছেন। কারণ এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে গেলে তাদের বিপুল পরিমাণে সময় দিতে হয়, সময় দিয়েছেন। ভেতরে যতখানি প্রবেশ করা দরকার, নৃতত্ত্ববিদ থেকে শুরু করে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছুর পেছনে এবং বাস্তব ঘটনা কি সব কিছুকে ঘেটে সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে, মেনে নিয়েছে সবাই, কারোর কোনো আপত্তি নেই। অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, দুজনেই প্রধানমন্ত্রী, দুজনেই আপনি কি এনডিএ এটা অস্বীকার করবেন? অটল বিহারী বাজপেয়ী যখন রাম মন্দির, যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, অটল বিহারী বাজপেয়ী খুশি হন? আপনি মনে করেন লালকৃষ্ণ আডবাণী বঞ্চিত? নিশ্চয়ই বঞ্চিত নয়, অপমানিত, নিশ্চয়ই। কেন এমন জিনিস হবে? শুধুমাত্র একজনকে প্রতিষ্ঠিত করার জন্য, কে? ভারতের প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদী। আমি করেছি, ইট ইজ মাই ক্রিয়েশন। কিন্তু আপনি যেদিকে যা বলছেন, এটা তো কোনো গণতন্ত্রে হতে পারে না, এটা কোনো অটোক্রেটিক রাষ্ট্রে হতে পারে, কোনো ডিকটেটরশিপে হতে পারে, কিন্তু ডেমোক্রেসিতে হতে পারে না। আপনার মনে হচ্ছে ভারত সেই দিকে যাচ্ছে? গণতন্ত্র হয়েছে তো, চোখের সামনে তো আপনারা দেখেছেন। ভারতের গণতন্ত্রের মহিমা হারাচ্ছে। ভারতের গণতান্ত্রিক যে কাঠামোটা, সেই কাঠামোটাকে আজকে পরিবর্তন করতে চাইছে। আপনাকে শুধু বলি, নরসিংহরাও নরেন্দ্র অটল বিহারী বাজপেয়ীকে বললেন যে আপনাকে ইউনাইটেড নেশনসে যেতে হবে নেতৃত্ব দিতে, না বলেন তো। এটাই অটল বিহারী বাজপেয়ী, এবং তিনি বলেছিলেন এটাই ভারতের গণতন্ত্র। আমি বিরোধী দলের লোক, কিন্তু আমাকে যেতে হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা শুনে নেহরুজি তাকে বীরথাপড়ে অভিনন্দন জানাতেন। দিস ইজ দ্য ডেমোক্রেসি। জওহরলাল নেহরুকে এখন আজকে তো একজন- আমাদের বক্তৃতার সময় প্রধানমন্ত্রীকে কোনোদিনও দেখিনি। জওহরলাল নেহরুকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি দেশের ভিলেন হিসেবে পেইন্ট করে প্রতিপদ। তারা করতে পারে, তাদের কিচ্ছু আসে যায় না। দেশের মানুষের কাছে এখনো মহান নেতা পণ্ডিত জওহরলাল নেহরু। সত্যি কি সত্যি। 2019-এর ইলেকশন কি তাই বললো? মানুষ কিন্তু দেখুন, আপনাকে আমি আবারও একটা কথা আস্থা বলি, হারান। ইলেকশন দিয়ে আপনি সব জিনিসটা ব্যাখ্যা করবেন না। ইলেকশনটা একান্তই ক্ষণস্থায়ী, কিন্তু ভারতের গণতন্ত্র চিরস্থায়ী। দুটোকে মেশাবেন। কিন্তু আপনি তো বলছেন সেই এবং গণতন্ত্র সেই ভেঙে যাচ্ছে। চিরস্থায়ী ভারতের গণতন্ত্রকে ভাঙার চেষ্টা হচ্ছে। বাঁচাবে কে? বাঁচাবে একমাত্র দল কংগ্রেস। কিভাবে? যেমনভাবে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, ঠিক তেমনিভাবেই আজকের প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের মানসিকতা নিয়ে ভারতের গণতন্ত্রকে বাঁচাবে। আচ্ছা, আজকের প্রজন্মের কথায় আপনারা একজন লড়াকু নেতাকে আপনাদের দলে নিলেন, বাম থেকে, বাম রাজনীতি করতো, সেখান থেকে আপনারা দলে নিলেন কানাইয়া কুমার। একা যে সেই সময় মোদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং প্রুভেন ক্যান্ডিডেট। তারপর আর কানাইয়া কুমারকে খুব একটা বেশি দেখা যায় না না। না, একদম ভুল ধারণা। কানাই কুমার সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না, ও হয়তো বেগুসরাই ক্যান্ডিডেট হবে বা কি হবে, আমি জানি না। কানাইয়া কুমার বেগুসরাইয়ের ক্যান্ডিডেট হতে পারে? হতে পারে, আমি শুনেছি, এর বিষয়ে আমি কিছু জানি না। অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলা কংগ্রেস, অর্থাৎ বাংলার বাংলা কংগ্রেস না, তখন অন্যদিকে চলে যাবো আবার। বাংলার কংগ্রেস কেমন ভাবে, কত মার্কস দেবেন? ওনার সাধ্য ক্ষমতা অনুযায়ী উনি যতটুকু করার উনি করবার চেষ্টা করছেন।
পরিস্থিতি তো মোটেই আমাদের অনুকূল নয়। সেই পরিস্থিতিকে ধীরে ধীরে পরিবর্তন করা, সংঘবদ্ধ করা, এ তো সময় সাপেক্ষ। চেষ্টা করে যাচ্ছে। আমাদের অনেকগুলো বিপরীতমুখী প্রতিক্রিয়ার মধ্যে পড়তে হয়, তার ভেতর থেকে আমাদের এগিয়ে আসতে হয়। এটা কংগ্রেসের নতুন কিছু নয়। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটটা এই ইলেকশনে রাহুল গান্ধী চেয়েছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল, অধীর চৌধুরী চাননি, তার জন্যই হলো না। না, তার জন্য নোটের আপনার দুটোকে একদম মিশাবেন না। অধীর চৌধুরীর বক্তব্যটা হচ্ছে বাংলার মাটিতে কি ঘটছে আমি বলি, বাংলার মেয়েরা লাঞ্ছিতা হচ্ছে আমি বলবো না, আমি মুখ বন্ধ করে বসে থাকবো? 1:1 লড়াই, Nobody বাংলায় knows. কংগ্রেস শক্তিশালী 1:1 লড়াই দিতে পারবে বিজেপিকে? না, 1:1 তো আমরা তো বামফ্রন্টের সঙ্গে আমরা সমঝোতা করেই নিয়েছি। বামফ্রন্টে তো পার্টনার, এই যে ইন্ডিয়া গ্রুপটা, তার পার্টনার কি বামফ্রন্ট নয়? তাহলে আমরা তো একটা পার্টনারের সঙ্গে তো আছি। আচ্ছা, এই বামফ্রন্টই এককালে আপনাদের শ্রেণী শত্রু বলতো, মনে আছে নিশ্চয়ই তো? নিশ্চয়ই বলতো, এবং বামফ্রন্টের সঙ্গে আমাদের চরম সংঘাতও হয়েছে। কিন্তু ইতিহাস তো ক্রমাগত পরিবর্তন হতে চলেছে না? মানে অর্থাৎ একেবারে আজকে উল্টো। আমাদের কাছে সব থেকে বড় বিপন্ন কি? আমার গণতন্ত্র। আপনার একেবারে উল্টো মেরুতে দাঁড়িয়ে থাকা বামফ্রন্ট, তার সঙ্গে আপনারা হাত মেলালেন। তৃণমূল কংগ্রেস, যেটা আপনাদের থেকে বেরিয়ে এসেই হওয়া একটি দল, তাদের সাথে হাত মেলালেন না? না না, আমরা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাইনি। কি করে আপনি বললেন? প্রথমবার মন্ত্রিসভা যখন তৈরি হলো আমরা আমি মন্ত্রিসভা 2024 ইলেকশনে বলছি। আমরা দুয়া তখন ছিলাম। তো যিনি পাওয়ারে থাকবেন, যিনি ক্ষমতায় থাকবেন, তার তো মৌলিক দায়িত্ব যে দলটা তার সঙ্গে ছিল তাকে সঙ্গে নিয়ে যাও। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথেও তো আপনার অনেক দিনের আলাপ। হ্যাঁ, আলাপ যখন তিনি থাকবে না কংগ্রেস কেন? করতেন তখন থেকে আলাপ। হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত আমার মনে পড়ে না আমি কোনো কুৎসিত মন্তব্য করেছি, কোনো বাজে কথা বলেছি, কখনো করিনি। রাজনীতি তো লড়াই করেছি, ব্যক্তি হিসেবে কিচ্ছু করি। রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কত মার্কস দেবেন? মার্কস ফার্কস ওইসব গল্পের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। রাজনীতি ক্রম বিবর্তনশীল। আজকে উনি 100 পেতে পারেন, কালকে 50, তারপরের দিন 25-এ ওনার। আমি একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করছি, হাইপোথেটিক্যাল প্রশ্ন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকতো, তাহলে বাংলায় কংগ্রেসের চেহারাটা অন্যরকম হতো, মানবেন? মমতা ব্যানার্জি কংগ্রেসে থাকলো বলে কথাটা ঠিক ওইভাবে আসবে না। কথাটা আসবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে না ভাঙতেন, কংগ্রেসটা যদি একসঙ্গে থাকতো, একক শক্তি হয়ে থাকতো, বাংলার চেহারা নিশ্চয়ই অন্যরকম হতো। প্রদীপদা, 45 নম্বর আহমদ স্ট্রিট, আপনার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় আবার সক্রিয়, নস্টালজিক? একটু নস্টালজিক তো বটেই। প্রায় 45 বছর 50 বছর ওই বাড়িটার সঙ্গে আমার সম্পর্ক। এখানে সোমেন মিত্র ছিলেন, তখন আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমাদের রাজনৈতিক আলাপ আলোচনা, রাজনৈতিক স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তখন তো আমরা বয়স আমাদের অনেক ছোট, কিন্তু আমরা কিন্তু রাজনীতি নিয়ে খুবই পড়াশুনো করতাম এবং চর্চা করতাম, গভীরে যেতাম। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে যেটার অভাব, এডিটোরিয়াল পেজটা পড়ে না, এডিটোরিয়ালরা কী বলছে। কিন্তু প্রথমেই খবরের কাগজে এডিটার কি বলছে এটা পড়া দরকার। সাংবাদিককে আপনারা স্ট্রেট ধরে চলে পড়েছিলেন, এবং সেটার জন্য বিভিন্ন সময় বিভিন্নবার আপনারা ক্ষমাও চেয়েছেন। আপনার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নরেন্দ্র মোদীর জামানায় তার থেকেও সাংঘাতিক, নাকি একই রকম? দেখুন, এমার্জেন্সিতে প্রথম আপনাদের কথা হচ্ছে, আপনি যে প্রসঙ্গটা প্রথমে আনলেন কংগ্রেসের সময় বলে, তখন ভারতবর্ষের সংবাদপত্র, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া ছিল না, খুব একটা ছিল না, কতগুলো ছিল, খুব একটা ছিল না। দূরদর্শনের বাদে সত্যিই ছিল না। রেডিও ছিল, এখন প্রচুর, অসংখ্য। সেই অসংখ্য সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা সরকারি ক্ষমতা ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়, এবং সেটা নরেন্দ্র মোদী সাকসেসফুলি করার চেষ্টা করে। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়?
কিংবা উচিত? যদি নিয়ন্ত্রণ না করতে পারে আমি তো সব থেকে খুশি হবো, আমি নমস্কার করব। কিন্তু আমি তো বারবার দু একটি সংবাদ মাধ্যম আছেন তারা তো খোলাখুলি বলেন, ভালো, আমি তাদের সালাম করি, যে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থক, ভাবটা এরকমই। অনেক সংবাদ মাধ্যম আছেন যারা কখনো করেন কখনো করেন না, তবু একটু কান্নাটা ভারী করার চেষ্টা করেন। সরকারের এই না মানাটা কতটা সাংঘাতিক গণতন্ত্রের জন্য? খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। উনি রাম মন্দির করুন, উনি আরো অনেক বড় বড় কাজ করুন, তো সংবাদপত্র তো অটোমেটিক ওনাকে পাবলিসিটি দেবে। তাপস রায় বলছেন আপনি অপ্রাসঙ্গিক, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, জয় তৃণমূল কংগ্রেসেরই হবে। প্রদীপ দা অপ্রাসঙ্গিক, তাই কংগ্রেসে খুব একটা জায়গাও পান। খুব ভালো কথা, ওদের মনে যদি হয় অপ্রাসঙ্গিক, সে আনন্দে ওরা থাকুন না কেন। আপনার হাত ধরেই তো এদের শুরু করা। তা হতে পারে, কিন্তু এখন যদি ওরা প্রাপ্তবয়স্ক থেকেও প্রাপ্ত হয়ে গিয়ে থাকে, তারপর যদি মনে করে যে অপ্রাসঙ্গিক, লেট দেম। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় আসে যায়, সুদীপ কে আমাকে অপ্রাসঙ্গিক ভাবলো না ভাবলো আমার কিচ্ছু আসে যায় না। আরে আমি তো মানুষের কাছে গেছি, মানুষ যদি আমাকে প্রাসঙ্গিক মনে করে, তাই কে অপ্রাসঙ্গিক ভাবলো না ভাবলো আমার কি আসে যায়। এখন যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেন কি মনে হয়? আগের সেই চেনা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে দেখুন, পান এই নাকি বদলে ব্যক্তি গেছে? হিসাবে আমি না, রাজনীতিবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি একটি কথা পরিষ্কার, আমি নিজে একজন প্রার্থী হিসাবে আমি কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে কিছু মন্তব্য করতে চাই না। রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমার মনে হয় অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই সময় তাকে যেভাবে দেখেছিলাম নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে। তাপস রায়ের ভারতীয় জনতা পার্টি জয়েন করা, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি, কিভাবে দেখছেন? কোথায় কংগ্রেসের আদর্শ? এটা তো কংগ্রেসের আদর্শ ব্যাপার না, কংগ্রেস তো তার আদর্শ নিয়ে চলছে। এখন আপনি কংগ্রেসের আদর্শের রাস্তা থেকে যদি নিজেকে সরিয়ে নিয়ে চলে যান, সেটা আপনার নিজের ব্যাপার। আপনি ব্যবহার করবেন সোশ্যাল মিডিয়া নিজের নির্বাচনে? নিশ্চয়ই ব্যবহার করবে, কেন ব্যবহার করবে? তাহলে আপনি ওটাকে টুল হিসেবেই দেখছেন? টুল হিসেবে তো দেখতেই হবে, মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে। আমি চাইবেন আছে, আমি একটা মিটিংয়ে বক্তৃতা করছি, 15টা লোক হয়তো সোশ্যাল মিডিয়া তারা তুলে নিচ্ছে মোবাইলে, এখন তো কোনো ম্যাটার নয়। তৃণমূল বিজেপি একটা বিরাট আইটি সেল নিয়ে অলরেডি কলকাতা উত্তরে তারা নেমে পড়েছে, আমি সবই জানি। তো এটা মনে করার কোনো কারণ নেই পিছিয়ে রয়েছেন যে আমি সেটা শুধু দেখেই যাচ্ছি আর শুনেই যাচ্ছি না। আপনিও তৈরি? সেটা দেখতেই পাওয়া যাবে। আচ্ছা, অনেকেই বলেন কংগ্রেস এখন ধীর গতিতে এগোচ্ছে, কচ্ছপের মতো। আমরা জানি দ্য টর্টোইস উইন্স দ্য রেস। কংগ্রেস কি সেই কচ্ছপটাই? সীমানায় আগেই পৌঁছে যাওয়া যাবে। কংগ্রেস কি সেই কচ্ছপটাই? কচ্ছপ কিনা যায় না, কিন্তু কংগ্রেস ওই সীমানার ঠিক পৌঁছে যাবে। আচ্ছা, এই দল বদল কিভাবে দেখেন? না, দল বদলটাকে আমি মোটেই ভালোভাবে দেখি না, অন্তত আমি দেখি না। যদি কোনো কারো ব্যক্তিগত মনে হয় না আমার দল বদলটাই আমার রাজনীতি, একদম সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দল পাল্টাচ্ছে, কেউ যদি বারবার দল পাল্টানোটা মনে করেন যে এটাই হচ্ছে আমার রাজনীতির ধারাবাহিকতা, তার করবেন। এই দল না বদলারও অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে আছেন, কংগ্রেসেই থাকবেন। বাকিরা কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, কেউ কংগ্রেস থেকে তৃণমূলে এসে বিজেপিতে গেছেন, এটা আপনার অ্যাডভান্টেজ? নিশ্চয়ই আমার একটা অ্যাডভান্টেজ, অন্তত আমি নিজের মনের কাছে পরিচ্ছন্ন। উত্তর কলকাতার মানুষ এটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখবে? আমার স্থির বিশ্বাস দেখবে। আর উত্তর কলকাতার সংখ্যালঘু মানুষ, উত্তর কলকাতার সমস্ত স্তরের মানুষই জানে যে ভদ্রলোকের গায়ে কোনো কালির ছিটে নেই। তাপস রায়ের গায়েও নেই। আমি কারোর নাম বলতে চাই না, নেই, এটাই নেই। মানুষের কাছে যাব, দেখা যাক কি হয়। বনেদি উত্তর কলকাতা, বনেদি উত্তর কলকাতা। বনেদি শুধু নয়, বনেদির সঙ্গে আপনাকে আমি আরেকটা শব্দ ব্যবহার করে দিই, সেটা হচ্ছে উত্তর কলকাতা হচ্ছে ভারতবর্ষের রেনেসাঁ কেন্দ্রভূমি এবং বনেদি। এইবার বলুন। বেশ, বনেদি উত্তর কলকাতা সংযুক্ত রেনেসের কেন্দ্রভূমি উত্তর কলকাতা আপনাকে সাপোর্ট করবে? আমার স্থির বিশ্বাস করবে, উত্তর সেটা কলকাতা ভেবে মানুষ এগোবে। একটি বড় সংখ্যক ভোটার মহিলা ভোটার, তাদের মধ্যে অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করেন, লক্ষ্মীর ভান্ডার পান। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে খুব ভালো কথা বলেছেন। কিভাবে লড়ুন? লক্ষ্মীর ভান্ডার যারা পান বা লক্ষ্মীর ভান্ডার নিঃসন্দেহে ভালো, আমি অস্বীকার করি না, কিন্তু আমি ভয়ঙ্করভাবে অস্বীকার করি
লক্ষ্মীর ভাণ্ডার নামক ডোল দিয়ে আগামী প্রজন্মের হাতে চাকে আসবে না। ডোল পলিটিক্স তো আপনারাও দিয়েছেন। ডোল পলিটিক্সটা আমরা দিতাম এক একটা সময়ে, দুর্ভিক্ষের সময়, বন্যার সময়। এই মুহূর্তে ভারতবর্ষের যে আর্থিক সমস্যা, যে আর্থিক দীনতার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য দায়ী কংগ্রেস, ইউপিএ 1। ভুল বলছেন উনি। সব উনি দুর্নীতির অর্থনীতি জড়ে তাই যদি কংগ্রেস। উনি যে ভুল বলছেন তার সবচেয়ে প্রমাণ হচ্ছে স্টেট ব্যাংকের মাধ্যমে যে স্ক্যান্ডালটা এখন তৈরি ইলেকট্রাল হয়েছে, বন্ড, ইলেকট্রাল বন্ডের থেকে এত বিস্মিতে নাকি কে বলেছে? আপনারাও তো টাকা পেয়েছেন ইলেকট্রাল বন্ডে। না না, আমি আসছি। ন্যাচারালি ইলেকট্রাল বন্ডটা ওপেন করা হচ্ছে ফর অল পার্টিজ, অরুণ জেটলি তিনি কিন্তু নিজে 2018 সালে open করেন। তৈরি করেছেন। তো ইলেকট্রাল বন্ডটাকে তখন তো মানুষ যেভাবে নিয়েছিল তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আজকে দৃষ্টিভঙ্গি তো তফাৎ হয়ে গেছে। বারবার আপনাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে যত দুর্নীতি তার মূলে আপনারা। 2G স্ক্যাম থেকে শুরু করে কোল বন্টন একটাও থেকে তো শুরু প্রমাণ করে করতে সবটা। পারেননি। একটা প্রমাণ করে দেখান। 2G স্ক্যাম থেকে শুরু করে একটা প্রমাণ করে দেখান যে উনি তো অনেক এজেন্সিকে লাগিয়েছিলেন, আজ পর্যন্ত একটা জায়গায় প্রমাণ করতে পেরেছেন? প্রমাণ করার হিম্মত নেই, কারণ কংগ্রেস এই কাজটা করে না। কংগ্রেসের ভেতরে যারা অন্যায় করে, কংগ্রেস নিজে ক্ষমতা থাকলে কংগ্রেস নিজেই তার বিরুদ্ধে এনকোয়ারি করে। আরে কংগ্রেসের হিম্মত আছে বলে রাজীব গান্ধীর সম্পর্কে অভিযোগ এনেছিল বোফোর্সে, গলি গলি মে All শোর হ্যায়, party- রাজীব গান্ধী চোর হ্যায়। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করেছিল, হিম্মত হয়েছে রাফেল নিয়ে করার। আমি নিজেও করেছি, পার্লামেন্টে স্লোগান তুলেছিলাম, কেন পারেননি করতে? ন্যাশনালি আমি যদি গোটা দেশের দিকে দেখি, কংগ্রেস, আপনি কি মনে করেন কংগ্রেস, আমরা নিশ্চয়ই জানি কংগ্রেস 1:1 লড়াইয়ের জন্য গোটা দেশে কংগ্রেসই একমাত্র ভারতীয় জনতা পার্টির এগেনস্টে। কিন্তু কি ল্যাকিং রয়েছে? মল্লিকার্জুন খাড়গের থেকে শশী থারুর বেটার অ্যাডমিনিস্ট্রেটর হতো নাকি? না, মল্লিকার্জুন খাড়গের যদি পাস্ট কেরিয়ার দেখেন, 8 বার 10 বারের এমএলএ, শশী থারুরও তো না, একদম না। শশী থারুর ছিলেন না, গ্লোবাল এক্সপোজার অনেক। একদম নয়। শশী থারুর ছিলেন ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে গিয়েছিলেন। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওইখানে গিয়েছিলেন। কিন্তু অনেকে তো বলে মল্লিকার্জুন খাড়গে বিকজ গান্ধী পরিবারের পাপেট ম্যান। না, এগুলো তোকে বানিয়ে কে কোথায় কি বলে দিল তাতে কি আসে যায়? কিন্তু লোকটা তো জিতে এসছে। তো যদি না জিতে আসে, যদি তৈরি করে দেয়, তখন বলবে হাতের লোক, গান্ধী পরিবারের লোক। আর যদি বলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তখন বলবে পাপেটি। হোয়াট ইজ দিস? রাহুল গান্ধীকে এটা 2014 একটা সালে নির্বাচনকে অপমান করা হয়। রাহুল গান্ধীকে 2014 সালে প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট হিসেবে প্রজেক্ট করা, আমি বলছি না তিনি ক্যান্ডিডেট ছিলেন, প্রজেক্ট করা, প্রণব মুখোপাধ্যায়কে প্রজেক্ট না করে ঐতিহাসিক ভুল। এটা কংগ্রেসের ঐতিহাসিক ভুল। রাজনৈতিক চিন্তার একটা রাজনৈতিক একটা চিন্তা। ভুল হয়েছে কি সত্য হয়েছে, যেহেতু এটা হয়নি সেহেতু এটা চর্চার বিষয় হতে পারে, কিন্তু এটা ফসলটা আপনি দেখতে পাবেন। কারণ না হওয়া পর্যন্ত তো আপনি কি করে বুঝবেন ওটা আম না জাম? মনমোহন সিং, নরেন্দ্র মোদী, কিভাবে দেখবেন দুজনের সময়কালকে? আমি জানি আপনি বায়াসড হবেন মনমোহন সিং এর না, দিকে, আমি বায়াস নয়, সারা পৃথিবীর মানুষ বায়াস। আরে কোথায় মনমোহন সিং, যার নামে চেয়ার ক্যামব্রিজে, হায় ভগবান, আর কোথায় আপনার নরেন্দ্র মোদী? বুঝতে পারলাম। তবে প্রদীপদা, চেনা পিচ থেকে শুরু করছেন একেবারে, আহমদ স্ট্রিটের চেনা পিচ আপনার কেমন লাগছে? ভালো। নির্বাচনে জেতার জন্য মানুষ আপনাকে প্রশ্ন করবে কেন আপনাকে ভোট দেব, সবার শেষে এই প্রশ্নটা রাখলাম আপনার জন্য। মানুষের কাছে এইটুকুই বলবো যে দেখুন, আমি আমার 12 বছরের এবং প্রায় 14-15 বছরের পার্লামেন্টের লাইফে আমি যতটুকু পেরেছি মানুষকে সেবা করেছি, তার এভিডেন্স আমার কাছে আছে। বিশেষ করে এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আমি যেভাবে বিভিন্ন ইনস্টিটিউট, এই তো টাকি স্কুল, বিশেষ করে তো কত টাকা দিয়েছি।
আরও বহু এলাকায় টাকা দিই। আমি প্রায় 600 মোর দেন 600 এস্টাবলিশমেন্টকে টাকা দিয়েছি। তার মধ্যে বহু রামকৃষ্ণ মিশন তো অসংখ্য, হিমালয় থেকে একেবারে তমলুক পর্যন্ত রামকৃষ্ণ মিশনকে ঢালাওভাবে সাহায্য করার চেষ্টা করেছি, কারণ আমি মিশনের ছাত্র বলে। আমি মানুষকে বলবো আমি আপনাদের সেবা করব, যদি বিশ্বাস রাখেন তাহলে আপনারা ভোট দেবেন। বেশ, এবং এখানেই প্রদীপদা, আমি নিজে উত্তর কলকাতায় থাকি, আমি উত্তর কলকাতার ভোটার। এই ইন্টারভিউটা করতে আমার অদ্ভুত লাগছে, কারণ আমার সামনে আমার নিজের কেন্দ্রের একজন প্রার্থী বসে আছে, কংগ্রেস প্রার্থী বসে রয়েছেন, এবং আমি নবীন প্রজন্মকে রিপ্রেজেন্ট করি। একজন নবীন প্রজন্মের ভোটার হয়ে আমি আজকে আপনাকে জিজ্ঞেস করছি, নবীন কেন ভোট প্রজন্মের দেব কাছে আপনাকে? আমার এইটাই বলার থাকবে, আপনাদের জীবন তৈরি করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ভরসা না করে চাকরির ওপরে ভরসা করুন। আমার দেশের চাকরি আসুক, ছেলেরা কাজ করুক, কর্মবিমুখ হয়ে আলস্যের জীবনের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। বাজারে গিয়ে দুটো বেগুন কিনতেও 40 টাকা লাগে, 1500 টাকায় বাড়ির 3টে মানুষের পেট ভরবে না। বললে আজ ভরতে পারে, 7 দিন পরে ভরবে না। তার জন্য চাই কারখানা, কর্মসংস্থান প্রকল্প, কাজ কাজ কাজ। মানুষকে কাজ দিন। আমার হাত আছে কিন্তু আমার কাজ নেই। আমি আবারও বলি আমার হাত আছে, আমায় কাজ দিন, কাজ। বাহ, খুব ভালো বললেন, হাত আছে তবে কাজ নেই। 45 নম্বর আহমদ স্ট্রিটে আরো একবার মহারণের প্রস্তুতি শুরু হয়েছে। বাম সমর্থিত কংগ্রেসের ক্যান্ডিডেট অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, তিনি এবার লড়বেন এক সময় যারা ছিলেন তারই সহমর্মী, তারই সহধর্মী, তাদের সঙ্গে। আজ আলাপচারিতায় ছিলাম অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। দেখতে থাকুন এনকেটিভি বাংলা। নমস্কার।